অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলে কিচেনের দিকে চলে যায়। সেখানে আগে থেকে উপস্থিত ছিল আদ্রিতা। সে আনির জন্য দুধ গরম করছে। রোজ সকালে তার দুধ না হলে চলে না। সিয়াম শুকনো ঢোক গেলে আবারও পেছনে ফিরে পর্যবেক্ষণ করে নেয় আবরার আছে কিনা। ড্রয়িং রুমের সোফায় দেখা মেলে সাহেবের। আরামসে বসে ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছে। মুখখানা দেখে মনে হচ্ছে এর থেকে নিষ্পাপ এবং ভালো ছেলে দুনিয়ায় দুটো নেই। সিয়াম ভেঙচি কাটে, মনে মনে গালিও দেয়। শালা, বউ কি তোর একাই আছে? দুনিয়ার আর কেউ বিয়ে করে নাই? সারাক্ষণ চিপকে থাকতে হবে আর আমাকে মেয়ে মেয়ে বলে ডাকতে হবে। অসহ্য। তারই মধ্যে আদ্রিতা পেছনে ঘুরে তাকায়। সিয়ামকে দেখে একগাল হাসে। প্রত্যুত্তরে সিয়ামও হাসে। সিএম ভাই জানেন কি হয়েছে? আমান ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত পা ভেঙে গেছে। সিয়াম এগিয়ে আসে। সেলফ থেকে ময়দার ডিব্বা বের করতে করতে আশ্চর্য ভঙ্গিমায় বলে। কি বলছো? কবে ঘটেছে এই ঘটনা? আর তুমি জানলে কি করে? আদ্রিতা মলিন স্বরে জবাব দেয়। মা কল করেছিল, বলল আমায়। এটাও বলল উনি যাচ্ছে হাসপাতালে আমার ভাইকে দেখতে। সিয়াম ঠোঁট গোল করে। ও, শব্দটা হাওড়ায় এবং আর চোখে ড্রয়িং রুমের সোফার পানে তাকায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেখানে আবরার নেই। যা, শালা কোথায় গেল? চিন্তিত সিয়াম কফবাল কুচকে গোটা ড্রয়িং রুম পর্যবেক্ষণ করে অতঃপর কিচেনের দরজার পানে তাকাতেই চমকে ওঠে। কেননা নোবেলপ্রাপ্ত বউলা এখন কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে। সিয়াম বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। বিড়বিড় করে বলে। শালা কোলে নিয়ে বসে থাক তুই তোর বউকে, আর না হলে টিপ করে গিলে খেয়ে ফেল। সিএম ভাই আমাকে নিয়ে যাবেন হাসপাতালে? আমান ভাইকে দেখতে ইচ্ছে করছে। আজ কি বুঝলেন? আর কখনোই আমাকে নিয়ে যেতে হবে না কোথাও। কেন বলুন তো? আমার আসিফ সন্ধ্যায় ল্যান্ড করবে সুইজারল্যান্ডে, তারপর সে আমাকে সব জায়গায় নিয়ে যাবে। সিয়াম শুকনো ঢোক গিলে পেছনে তাকায়। আবরারের গম্ভীর মুখশ্রী দেখে মুহূর্তেই কাঁদো কাঁদো সরে বলে। কিচ্ছু করিনি আমি। মা উস্কাচ্ছে। আমি ভালো ছেলে, বিশ্বাস কর। আদ্রিতা ভ্রু কুচকে পেছনে তাকায়। আবরারকে দেখে চমকে ওঠে। ঠোঁটের কোণে হাসিটুকু দৌড়ে পালিয়ে যায়। সেখানে ভর করে একরাশ ভয়। আশ্চর্য, লোকটা বাঘের মতো দেখছে কেন? এখনই গর্জন দিয়ে উঠবে নাকি? ভয়ার তো আদ্রিতা মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। সিয়াম এক ফাঁকে টুপ করে কেটে পড়ে কিচেন থেকে। নিচে বাঁচলে বাপের নাম উক্তিটা যেন সিয়ামের জন্যই তৈরি। আবরার বর্জ্যতর খটখট আওয়াজ চলে আদ্রিতার পানে আগায়। মুখোমুখি দাঁড়িয়ে মুহূর্তের মাঝে নিজের হাতখানা ঢুকিয়ে দেয় টপসের ফাঁকে। কামড় দেওয়া জায়গায় চেপে ধরে শক্ত করে। আদ্রিতার নয়ন চোরা বড় বড় হয়ে যায়। দুপা পিছিয়ে যায়, তবে সুবিধা করতে পারে না। দেয়াল পিঠ থেকে এটারই সুযোগ নেয় আবরার। চেপে ধরে দেয়ালের সাথে এবং হিস করে বলে। ভালো মানুষ আমি নই, তবুও ভালো হওয়ার চেষ্টা করছি, জাস্ট বিকজ অফ ইউ। আমাকে রাগিও না, তাহলে নেক্সট কামড়টা বেলিতে নয়, বুক। থেমে যায় আবরার। আদ্রিতা আঁকি পল্লব বন্ধ করে নেয়। কান দিয়ে ধোয়া বেরোচ্ছে তার। তাহলে তাকে আবরার কামড় দিয়েছে? গলা শুকিয়ে আসে আদ্রিতার। আবরার নজর নিষিদ্ধ স্থানে। টপসের গলা বড় হওয়ার সুবিধার্থে এক অংশ বেরিয়ে গিয়েছে। আবরারের থাবায় ওড়না নিচে পড়ে গিয়েছে। লজ্জিত আদ্রিতার টপসের গলা টেনে ঠিক করার চেষ্টা করে, কিন্তু পারে না। আবরার তাসনিনের হাতের চাপে পড়েছে টপসের বেশ অনেকটা অংশ। ছাড়ুন আমায়। কি 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 করছেন? আদ্রিতা নিচের হাত দিয়ে ঝাঁপিয়ে ধরে আবরারের মুখ। বলতে দিবে না সে। লোকটার কথা ভয়ঙ্কর। কাঁপিয়ে তুলে আদ্রিতার সর্বাঙ্গ। নিঃশ্বাস বন্ধ করে দেয়। আপনি প্লিজ কথা বলিয়েন না। আপনার মুখের এক একটা কথা আমার আমার থেমে যায় আদ্রিতা। আবরার ঠোঁট বাঁকিয়ে ভ্রু কুঁচকে ছোট ছোট নয়নে দেখতে থাকে আদ্রিতাকে। কপাল, নাক, গাল, ঠোঁট। তারপর পুনরায় অপ্রস্তুত হয়ে পড়ে আদ্রিতা। ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে। না, আপনার চাহনি মুখের ভাষা থেকেই মারাত্মক। কখন জানি ছোট্ট হাজিটার ছোট্ট কলিজা লাফিয়ে বেরিয়ে আসবে। কলিং বেল বেজে ওঠে। আদ্রিতা ছটফট করতে থাকে। আবরারের হাতের ওপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে। বিরক্ত আবরার দাঁতে দাঁত চেপে ছেড়ে দেয় আদ্রিতাকে। চুলায় বসানো গরম দুধের পাতিল ফেলে দেয় ছুঁড়ে। বিকট শব্দে দেয়ালে বাড়ি খায় সেটা।
আদ্রিতা চান হাতে নিয়ে এক দৌড়ে চলে যায় কিচেন থেকে। বাড়ির মূল ফটকের দরজা খুলে দেয়। আজিয়া বেগমকে দেখে মুহূর্তে ঝাপটে জড়িয়ে ধরে এবং বিড়বিড় করে বলে, মা, আমি আর এখানে থাকবো না, বাংলাদেশে নিয়ে চলো আমাকে। আতিয়া বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, আশ্বাস দিয়ে বলে, আম্মু, আমি চলে এসেছি তো, কি হয়েছে বল আমায়। আদ্রিতার হোশ ফিরে কি বলবে মাকে। তোমার ছেলে কামড়িয়েছে আমায়, না কি বলবে, দেয়ালের সাথে চেপে ধরে উদরে হাত দিয়েছে। ছি 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 ছি, এসব বলা যায়? অপ্রস্তুত আদ্রিতা একটু হাসার চেষ্টা করে বলে, তো তোমায় মিস করছিলাম তো, তাই। আতিয়া আদ্রিতার মাথায় গাঁটটা মারে, হেসে বলে, পাগল মেয়ে। আবরার স্যুটবুট পরে জেল দিয়ে সেভ করা চুলে হাত বোলাতে বোলাতে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। একবার ওদের দিকে তাকায় না। আতিয়া বেগম এক পলক তাকিয়ে নজর ফিরিয়ে নেয়। আদ্রিতাকে নিয়ে সোফায় বসে। তখনই ফির কলিং বেল ভেজে ওঠে। দরজা খোলা, সেখানে দাঁড়িয়ে আছে ধবধবে ফর্সা একটা মানুষ। আদ্রিতা এগিয়ে যায় এবং বলে, কি চাই? ছেলেটা একটা ফোন এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং ইংরেজিতে কিছু একটা বলে। মূর্খ আদ্রিতা ইংরেজি বোঝে কম, তাই ছেলেটার কথা বুঝতে পারে না, তবে আন্দাজ করে নেয়। ফোনখানা হাতে নিয়ে বলে, খুঁজে পেয়েছেন ফোনটা? রাস্তায় পড়েছিল, ধন্যবাদ আপনাকে। আসলে একটা হাতি ফেলে দিয়েছিল এটা। আপনাদের দেশে ভীষণ উন্নত, হারানো ফোন ফিরে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে হলে গাঁজাখোরেরা এটা বিক্রি করে গাঁজা খেত। আপনারা বুঝি গাঁজা খান না? ছেলেটা পুনরায় কিছু বলে, মানে হলো সে আদ্রিতার কথা বুঝতে পারেনি। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, উন্নত ও অশিক্ষিত লিজেন্ডহীন দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশের মানুষের সামনে হা বললেই তারা হাতি বুঝে যায়, আ বললে অজগর। আর এখানকার মানুষদের কথা বেটে গিলিয়ে দিলেও বলে, সরি ম্যাম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। ব্যস্ত ভঙ্গিমায় ড্রাইভ করছে আবরার। গম্ভীর মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে রাগের প্রতিচ্ছবি। চল শক্ত করছে ক্ষণে ক্ষণে, স্টিয়ারিংয়ে হালকা আঘাত করছে খানিক্ষণ পরপর। বিড়বিড় করে কিছু একটা বলছে, যেন কাউকে ধমকাচ্ছে। শ্যাম গভীর নয়নে পর্যবেক্ষণ করে চলেছে আবরারকে, যেন আবরার আপেল গাছ থেকে টুপকে পড়া আপেল এবং পড়েছে তার মাথার উপরে। এবার ভাবতে ভাবতে একখানা সূত্র আবিষ্কার করেই ফেলবে। তাসিন গ্রুপ অফ কোম্পানি 10তলা উঁচু বিল্ডিংটা পেরিয়ে বাঁকা রাস্তায় গাড়ি ঢুকে পড়ে। নড়ে চড়ে বসে শ্যাম কপাল কুঁচকে বলে, তোর কি হয়েছে? কইলা কত মামা? থুকু আব্বা, অফিস তো ফেলে আসলি, রাস্তা ভুল লাগেছিস? আবরার জবাব দেয় না আর না গাড়ি থামায়। শ্যাম বিরক্ত হয়, বোবার মতো বসে থাকা যায়? এই আবরারের সাথে অফিসে আসলে বোরিং হয়ে উঠেছে। না গাড়িতে এফএম চালাবে আর না একটা কথা বলবে। শ্যাম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যাবে না। আব্বা, সত্যি কথা কত, কি হয়েছে? এমন মনে হচ্ছে তুই চুমু খেতে যাচ্ছিলি আর তখনই কেউ কাবাবের হাড্ডি হয়ে ঢুকে পড়েছিল। তোর ঠোঁট কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে, আবার মুখখানা। আবরার তাকায় না শ্যামের পানে, স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলে, খেতে পারিনি, তোর মা ডিস্টার্ব করেছে। নড়ে চড়ে বসে সিয়াম তবে জবাব আশা করেনি। এমনিতে আবরার তাসনিনকে প্রশ্ন করলে কখনোই জবাব পাওয়া যায় না। আজকে কি সূর্য ওঠেনি? হবে হয়তো। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সিয়াম, নয়নচোরা বড় বড় করে অতঃপর বলে, খেতে পারিসনি তাই 4 ঘন্টা? না মানে আমায় কল করেছিলি 6টায়, 10টায় বেরোতে বলেছিলি, সেই হিসেবে 4 ঘন্টা। এতক্ষণ কি করছিলি? আবরার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পানে, মুহূর্তেই ঠোঁটে আঙুল দেয় সিয়াম, যেন আর একটাও কথা সে বলবে না। প্রতিজ্ঞা করল, তবে মনে মনে বলে, কপাল খারাপ হলে ক্রাশকেও মা ডাকতে হয়, এটাই নিয়তি ভাই, এটাই কপাল। বেশ অনেকক্ষণ কেটে যায়। পিংপতন নীরবতা গাড়ি জুড়ে। বিরক্ত সিয়ামুকে ঝুঁকি মেরে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে। সিয়াম, আমি ওকে নিয়ে কোথাও একটা যেতে চাই, ব্যবস্থা কর। সিয়াম বুঝতে পারে না ঠিক। সে সিটের ওপর 2 পা তুলে বসে, গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয় ওকে বলতে কাকে বোঝালো, তবে তার মোটা মাথায় গবেষণায় কাঁচা। ওকে মানে কাকে?
আমানি মানাহাত নাকি আমি মানে সিয়াম? ওই মেয়েটা যে আমার বাড়িতে থাকে। ওহ, তোর বউ? মানে আমার মা, আমার বাচ্চাদের নানি, আমার বউয়ের শাশুড়ি, আমার শ্বশুরের বিয়ান, তোর বাচ্চাদের মানে আমার ভাই বোনের আম্মু, তোর মায়ের। শাট আপ সিয়াম, যেটা বলেছি জলদি কর, 2 দিন সময় দিলাম। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে। তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাচ্ছিস, হানিমুন টাইপের? বিরক্ত হয় আবরার, চোখ মুখ কুচকে বলে। না, গ্রুপ ডান্স করতে চাচ্ছি। ভেংচি কাটে সিয়াম। হতে পারি সিঙ্গেল, তবে বুঝি সব হয়ে যাবে। আমাদের বাড়িটা তোর জন্য বুক করলাম 4 দিনের জন্য। 4 দিন মানে 4 দিনও, তার বেশি একদিনও না। তবে আব্বা আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থাও করে দেব। শোনাবো কবিতা? আবরার জবাব দেয় না। সিয়াম বুঝে ফেলে আবরার তাসলিম বিখ্যাত কবি সিয়াম মাহমুদের কবিতা শুনতে ইচ্ছুক। তাই সিট থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে, দুবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে, অতঃপর বলতে শুরু করে। ওই পাড়ার সেলিনা তার সাথে আড়ি, কচু গাছের ব্যাগ হাসে, সিয়াম আবরারকে ভালোবাসে। চিল ডাকে না কাক নাচে, আবরার আব্বা চুমু খেয়ে বাঁচে। বক আর কাক 2 ভাই, সিয়াম ভাইয়ের বউ নাই। দুঃখ আমার পাহাড় সমান, হাসপাতালে আছে আমার বন্ধু আমার। সিয়াম ভেবেছিল তার কবিতা শুনে আবরার হাসবে, পিঠ চাপকে বলবে। বাহ, দারুণ কবিতা লিখিস তুই, একদিন মস্ত বড় কবি হবি। আদ্রিতাকে হালকার উপরে কপি করেছে এটা একটু বুঝতে পারবে না, কিন্তু এইসব কিছুই হলো না, উল্টো গাড়ি থেমে গেল। বেচারা সিয়াম চমকে বলে ওঠে। এ ভাই, গাড়ি থামালি কেন? মাঝ রাস্তায় নামিয়ে দিলে আমি অফিস যাব কি করে? আর জীবনেও কবিতা কমু না ভাই। সিয়ামের কথা কানে তোলে না আবরার, সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে। সিয়াম পুনরায় কিছু বলবে তার আগেই খেয়াল করে তারা হাসপাতালের সামনে। ব্যাস, সিয়ামকে আর পাইকে লাফিয়ে নেমে পড়ে। ও রীতিমতো ভুলেই গিয়েছিল আমানের কথা। 2 দিন চলে গেল অথচ মনেই পড়ল না। ইস, এটাকে বন্ধুত্ব বলে? ছি ছি সিয়াম, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কপালে বউ নেই রে তোর। দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলো ভুলে, তখন কি হবে? আলতু ফালতু চিন্তা করতে করতে আবরারকে ফেলেই চলে যায় আমানের কেবিনের দিকে। মূলত আবরারের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। কঠোর সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম, সামনের মাসেই বাংলাদেশ ফিরে যাবে। এখানে আর নয়, অহনার শ্বশুরবাড়ির পরিবারও যাবে কিছু মাসের জন্য। ইচ্ছে ছিল ছেলে মেয়েকে দেখার, দেখে নিয়েছে। আদ্রিতা মায়ের কোলে মাথা রেখে ফোন দেখছে, আর আতিয়া আদ্রিতার চুলে হাত বুলাচ্ছে আর টিভি দেখছে। সন্ধ্যা কখন হবে? আজকের দিনটা ফুরাচ্ছেই না, দীর্ঘ মনে হচ্ছে। সবে বেলা 12টা। আদ্রিতা একটু পরপরই ফোন দেখছে। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমায় বিয়ে দেবে? আতিয়া বেগম চমকায় না, কেননা এইসব উদ্ভট কথা প্রায় বলতে থাকে আদ্রিতা, নতুন কিছু নয়। তিনি একটু হেসে জবাব দেয়। সে যোগ্য হলে ভেবে দেখবো। আদ্রিতা ভাব নিয়ে বলে। যোগ্য কাউকে তো আনবই আমি, একদম রাজপুত্রের মতো। দেখে নিও তুমি। আচ্ছা, দেখে নিব। তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু, ভালোবাসা থাকতে হবে। আমি আদ্রিতা, আমাকে কেউ ভালো না বেসে থাকতে পারবে? আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায়, মনে মনে বলে। যার উচিত ছিল তোকে ভালোবাসা সেই তোকে ভালোবাসেনি আদ্রিতা, ভীষণ বাজেভাবে ঠকে গিয়েছিস তুই। গোটা দিনটা মায়ের সাথে কাটায় আদ্রিতা। এখন সন্ধ্যা 6টা বাজে। আসিফ বেশ অনেকক্ষণ আগে মেসেজ দিয়েছিল, সে ট্যাক্সি ধরেছে, আসছে জুরিক নদীর সামনে। এই ঘন্টাখানেক সময় লাগবে। আদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে, লাল রঙের জর্জেট থ্রি-পিস, কোমর সমান লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর গালে ব্লাশ। গাল দুটো লাল লাল দেখালে দারুণ লাগে তার কাছে। অতঃপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে। ফার্স্ট ডেট, প্রেম হওয়ার পরে তো এই প্রথমবার দেখা হচ্ছে তাদের, একটু স্পেশাল তো হওয়াই উচিত। আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে। আদ্রিতা তাকে না বলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটক পেরোনোর আগে কোথা থেকে এনে দৌড়ে এসে পা জড়িয়ে ধরে তার। আদ্রিতা মুচকি হেসে কোলে তুলে নেয়, তুলোর মতো নরম শরীরে ঠোঁট ডাবিয়ে চুমু খায় এবং আদুরে সুরে বলে। চলো মোনা, তোমার বাবার সাথে দেখা করে আসি।
অ্যানি মিউ মিউ করে ওঠে, যেন বোঝাচ্ছে। আমার আসল বাবা জানতে পারলে তোমাকে কি করবে আম্মু? একবার মনে করো তার কথা। তাসনিন গ্রুপ অফ কোম্পানি। আবরার তাসনিনের দীর্ঘ 10 বছরের পরিশ্রমের ফসলই কোম্পানি। ছোটবেলা থেকে বহুবার শুনেছে, দাদার টাকায় খাচ্ছি, দাদা ছিল বলেই ফুটানি করতে পারে। ঠিক তখন থেকেই আবরারের একটাই লক্ষ্য ছিল, বড় হওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা। সবাই যাতে বলে আবরার তাসনিম বেস্ট। সুইজারল্যান্ডে আবরার বা তাসনিম নামখানা উচ্চারণ করা কঠিন। এখানের জনগণ ঠিকঠাক বলতে পারে না, তাই নিজের বড় নামখানা কেটে তাসিন বলে পরিচিত করেছে। তাসিন গ্রুপ অফ কোম্পানিতে 400 কর্মচারী কর্মরত রয়েছে। তারা আবরার আন্ডারে কাজ করে। লেহেঙ্গা সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে। এইসব আতিয়া বেগম জানতেন না, আজকে জানতে পেরেছে ইভানের থেকে। মনটা বড্ড খারাপ তার। নিজের ছেলে একটু দাম দেয় না তাকে, কখনোই কোনো সিদ্ধান্ত জানায় না, বা কি করছে না করছে সেসবও জানার অধিকার তার নেই। কিন্তু কেন, কী দোষ করেছেন তিনি? মা হিসেবে কি ব্যর্থ তিনি? হয়তো তাই। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে নেয় হাতের উল্টো পিঠে। আসিফ আদনান আদ্রিতার ক্রাশ। কলেজে পা রাখার পরপরই মানুষটিকে দেখেছিল, তখন থেকেই মনে ধরেছিল এবং এখন পর্যন্ত মনে রয়ে গিয়েছে। ক্রাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। জুরিক নদীর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিতা। প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে। জিজ্ঞেস করতে করতে পৌঁছেছে অচেনা গন্তব্যে। সত্যি বলতে একটুও ভয় করেনি তার। নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস না পাওয়া মেয়েটে সুইজারল্যান্ডের জুরিক শহরের শেষ প্রান্তে অবস্থিত জুরিক নদীর পাড়ে এসেছে। সবটাই কি ভালোবাসার টান? এই যে যতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছে কখন পৌঁছবে। আসিফ আদনানকে দেখে রিয়াকশন কেমন হবে, সে কী রঙের শার্ট পরে আসবে, আদ্রিতার জন্য কি ফুল আনবে বা কোনো গিফট। ফার্স্ট ডেটে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিফট দেয়, আদ্রিতা ঠিক এনেছে আসিফ আদনানের জন্য গিফট, সে কি আনবে? এটা সেটা ভাবতে ভাবতেই পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। ট্যাক্সি থামতেই ভাড়া মিটিয়ে নেমে পড়ে। বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। লাল নীল নিয়ন বাতি জ্বলছে ব্রিজ জুড়ে, দেখতে বেশ সুন্দর লাগছে। চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে, যারা হাতে হাত রেখে হাঁটছে। কেউ কেউ চুম্বনে লিপ্ত হচ্ছে। আদ্রিতা মুচকি হাসে, দুপা এগিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বিশাল নদী, তবে শান্ত, একটু ঢেউ নেই। অ্যানিকে কোল থেকে নামাতে চায়, তবে অ্যানি নামে না। খামচে ধরে আদ্রিতার জামা, আঁচড় লেগে যায় গলায়। আহ মৃদু সুরে বলে ওঠে আদ্রিতা। তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর। এখানে কি করছো তুমি? আদ্রিতার বুকের ভেতরটা টিপ টিপ করছে। পেছনে ঘুরে তাকানোর সাহসটুকু পাচ্ছে না। পরিচিত মানুষ, যাকে আগে দূর থেকে দেখত, অতঃপর সেই দিন কাছ থেকে দেখল, ছুঁয়ে দিল হাত, আবার আজকেও কাছ থেকে দেখবে। এই তো পেছনে ঘুরলেই দেখতে পাবে। ঠোঁটের কোণের মৃদু হাসি চওড়া হয়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। আসিফ আদনান তার সামনেই দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকায় আদ্রিতা। মুহূর্তেই চোখাচোখি হয়, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। হঠাৎ আদ্রিয়ার মনে হয় আসিফ আদনান আবরার তাসনিমের মতো এতটা সুদর্শন নয়। লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, হটনেসে ভরপুর। দাঁত দিয়ে জিভ কাটে আদ্রিতা, মনে মনে বলে, সি নির্লজ্জ লুচু লোক। লোকটার কথা কেন ভাবছিস পচা আদ্রিতা? ভাবিস না তার কথা, সে একটা বাজে লোক। আসিফ আদনান এগিয়ে আসে, আদ্রিতার দিকে তাকিয়ে হেসে বলে, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? ওই আপনাকে খুঁজছিলাম। আমি ওই দিকে ছিলাম, ওখানকার ভিউ বেশি জোস, চলো যাই। আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনানের। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন বোঝার চেষ্টা করছে এই মালটা আবার কে। আসিফ খেয়াল করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অ্যানির লোমে ভরপুর শরীর। বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে মিউ মিউ আওয়াজ তোলে। আদ্রিতা হেসে বলে, ও আসলে অপরিচিত মানুষদের দেখলে ভয় পায়। তো পরিচিত করাও, বলো আমি ওর বাবা। লজ্জা পায় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে, গাল দুটো লাল হয়ে ওঠে। আসিফ জিন্সের পকেটে হাত ঢোকায়। দূরে চিম্বন লিপ্ত এক
কাপলের দিকে তাকিয়ে বলে। তারপর কেমন চলছে দিনকাল? ভালোই। পেছন থেকে ভেসে আসে কবিতার সুর। দিন যায় ভালো, রাত হলে হয় কালো। শালা তোর কপাল ভালো, তাসিন ভাই নেই এখানে। থাকলে তুই ভুগে যেতিস, বিদাম মাইর খেতিস। পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পেছনে ঘুরে তাকায়। সিয়াম এবং আহাদকে দেখে আশ্চর্য হয়ে বলে। আরে আপনারা এখানে? মাইয়া খুঁজতে আইছিলাম মা। সিয়ামের সরল জবাব। আইনি হাত বাড়িয়ে মিউ মিউ বলে ওঠে, মানে সিয়ামের কোলে উঠবে। সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে, এই মফিস আবার কেডা? হাবলু হাবলু দেখতে, কোনো টোকাই নাকি? থমথমে খেয়ে যায় আসিফ নিজের পানে তাকায়। মিট মাই বয়ফ্রেন্ড আদনান তাসনিন। আপনি হাবলু টাবলু কি বলছেন এইসব? সিয়াম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের। দুপা এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয়। আসিফ অসহায় নয়নে তাকিয়ে থাকে সিয়ামের মুখ পানে। চুলগুলো কি আসল নাকি কস্টিউম দিয়ে লাগানো? আহাদ বলে। সুপারগুলো দিয়ে লাগানো হতে পারে। আসিফ তাড়াহুড়ো করে বলে, না না, এগুলো আমার আসল চুল। সিয়াম ভ্রু কুচকে ফেলে। আমি তোমার নানা? আসিফ শুকনো ঢোক গিলে তাকায় আদ্রিতার পানে। আমি বলতে চেয়েছি। আসিফকে থামিয়ে আদ্রিতা বলে, ও মানে বুঝিয়েছে। না না, আমি তো সেটাই বললাম, নানা কেন ডাকলো আমায়? ছেলে পছন্দ হয়নি? আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও। ভীষণ গম্ভীর দেখাচ্ছে আসিফের মুখখানা, যেন ভীষণ সিরিয়াস সে এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না। আদ্রিতা কাঁদো কাঁদো সরে বলে। ভাইয়া এমন করছেন কেন? উনি ভালো ছেলে। আহাদ বলে ওঠে, গোটা দুনিয়ার আমার বন্ধু আবরারের থেকে ভালো মানুষ দুটো নেই। শিয়াম কবিতার মধ্যে ওদের বুঝিয়ে দিত। সিয়াম কবিতা বলার জন্য প্রস্তুতি নেয়। শুকনো কাশি দিয়ে বলতে শুরু করে। ভালো মানুষ কাকে বলে যদি জানতে চাও, আবরার তাহসিনের নামটা ভাই জেনে রেখো। তাই আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে। আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছিল। আসিফের মাথা ঘুরছে এমন উদ্ভট কবিতা শুনে। এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে? আদ্রিতা বুকে হাত গুজে ছোট ছোট নয়নে দাগায় সিয়ামের পানে এবং বলে, সিএম ভাই, আপনি আমাকে কপি কেন করছেন? এমন কবিতা আবৃত্তি আমি করি। আপনি আসিফ হতাশ স্বরে বলে। তুমি কবিতা আবৃত্তি করো? আদ্রিতা খুশিতে গদগদ হয়ে বলে। হ্যাঁ সিয়াম ভাই তো আমার থেকেও কবিতা শিখেছে। বলুন সিয়াম ভাই। সিয়াম কথা বলতে পারে না, কেননা তার দৃষ্টি আটকে গিয়েছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমণীর পানে। আহা, কি সুন্দর দেখতে মেয়েটি! সিয়াম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, অ্যানিকে ছুঁড়ে ফেলে মাটিতে এবং শার্টের পকেট থাকা সানগ্লাস পরে চুলে হাত বুলাতে বুলাতে চলে যায় সেই দিকে। অ্যানি বেচারা ব্যথা পেয়ে মিউ মিউ করে ওঠে। আদ্রিতা তাড়াহুড়ো করে কোলে নেয় অ্যানিকে, গায়ে হাত বুলিয়ে কোথাও ব্যথা পেয়েছে কিনা চেক করতে থাকে। আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি এদের এনেছো কেন? আহাদ বলে ওঠে। এনেছে তো, তোর প্রবলেম কি? আমাদের বসকে জানিস? তোকে মেরে তক্তা বানিয়ে দিবে। রাগান্বিত কণ্ঠস্বর আহাদের। আসিফ বলে ওঠে, ভাইয়া আপনি রেগে কেন যাচ্ছেন? আমি জাস্ট জিজ্ঞেস করেছি। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আদ্রিতা চলো, তোমায় পৌঁছে দেই। এখানে কি হচ্ছে? আবরার তাসনিন। আদ্রিতা চমকায়, ভয়ে আসিফ আদনানের পেছনে চলে যায়। সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিক ব্রিজ যতটা সুন্দর, আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য। এখানকার মেয়েরা একটু বেশি খোলামেলা এবং সুন্দর। ধবধবে ফর্সা মেয়েগুলোকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে। আজকে প্রপোজ করেই ফেলবে সে। সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বারের পরীর আগমন ঘটেছে। এই পরীকে সে কিছুতেই হাতছাড়া করবে না, না মানে না। প্রথম পরীর দেখা মিলেছিল 9 দিন আগে। আহা, আদ্রিতা যখন বাড়িতে ঢুকছিল ঘন্টা বেজেছিল সিয়ামের মনে। ভেবেই ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়েই গেল। আজকে দ্বিতীয়বার ঘন্টা বেজেছে। আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এই পরীকে কোনো মতেই হাতছাড়া করবে না। রাজি না হলে তুলে নিয়েই বাসর করে ফেলবে, তবুও ছাড়বে না। মনে মনে কনফিডেন্স অর্জন করে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মেয়েটির নিকট।
সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে। দেখেছিলাম বাসর, দেখেছিলাম ভুল, তুমি আমায় ভালোবেসে করে ফেলো ভুল। আমি বড্ড ভালো ছেলে, জানে গোটা দুনিয়া, তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া। হাতটা ধরিয়া আমার করে নাও গ্রহণ, খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর। খেলবো হাডুডু, ভাঙবো খাট, তুমি আমার পারফরমেন্স দেখে বলে উঠবে, ওহ মাই গড। কবিতাখানা শেষ করার সঙ্গে সঙ্গেই সিয়াম গালে একখানা থাপ্পড় পড়ে। মেয়েলি তুলতুলে হাতের মোলায়েম থাপ্পড়, একটুও ব্যথা পায় না সে। হাসি মুখে তাকায় মেয়েটির মুখ পানে, রাগে ফুঁসতে থাকা রমণীকে বলে ওঠে। ওহে বালিকা, বুঝে না বাংলা, তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হ্যাঁকলা। আসলে যা ভাবছো কিছুই ঠিক নয়, আমি হচ্ছি সিয়াম জেট। মেয়েটি বলে ওঠে। স্টপ! আপনার আজাইরা কবিতা বন্ধ করুন, নাহলে জুতা খুলবো আমি। সিয়াম দাঁড়িয়ে পড়ে, লাজুক হেসে বলে। আরে আরে, চলে যাচ্ছ কেন? শোনা, দাঁড়াও, নাম্বারটা দিয়ে যাও, না হলে বাসার অ্যাড্রেস এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না যান। শীতের সময় কম্বলে শীত কমে না, অন্তত গরমকাল না আসা পর্যন্ত থেকে যাও। ওগো জানেমান। সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটির কানে ঢোকে না। সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূর। হতাশার নিঃশ্বাস ফেলে সিয়াম। যা শালা, চলে গেল সিয়াম মাহমুদকে রিজেক্ট করে। ব্যাপার না, জীবনে চলার পথে দুই একজন রিজেক্ট করতেই পারে, তার জন্য কি হাল ছেড়ে দেবো? বরং ফুল স্পিডে লেগে পড়বো, একজন না একজন পড়বেই। হাত পা বা চোখ না থাকলেও চলবে, শুধু কোনো রকম একটা মেয়ে হলেই হবে। নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে বুক ফুলিয়ে আদ্রিতাদের দিকে চলে যায়। আবরার বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে আদ্রিতার মুখ পানে। কাচুমাচু আদ্রি ভয় সিরিয়ে যাচ্ছে মুহূর্তেই। আসিফের পেছন থেকে একটু একটু উকি দিয়ে দেখছে। লোকটা যে হাতে আবার আসিফ আদনানকে দুঘা বসিয়ে না দেয়। শূন্য ঢুক গেলে আদ্রিতা আহাত বলে ওঠে। বাবু, এ শালা আদুর সাথে ফার্স্ট ডেট করতে আসে। আদ্রিতা ভ্রু কুচকে ফেলে। আদু আর আবুকে? সে আসিফের পেছন থেকে বেরিয়ে আসে মুহূর্তেই, বুকে হাত গুজে বলে ওঠে। আদু আর আবু কে ভাইয়া? পেছন থেকে ভেসে আসে সিয়ামের কবিতা। আবু আদু দুইজন লাভ ব্রাইট কাপল, তাদের চক্করে সিয়াম হয়ে যাচ্ছে ছাগল। জীবন। আবরার বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে। স্টপ ইট সিয়াম। সিয়াম মুহূর্তে ঠোঁটে আঙ্গুল ঠেকায়, যেন কেয়ামত হয়ে গেলেও সে আর কথা বলবে না। আসিফ বলে ওঠে। আবরার ভাইয়া, আমি আপনাকে চিনি, ফেসবুকে ফলো করি। আবরার দু পায়ে গিয়ে আসিফের মুখোমুখি দাঁড়ায়, বাঁ হাত তুলে রাখে আসিফের কাঁধে, শান্ত স্বরে বলে। শি ইজ মাই প্রপার্টি, দূরে থাকো তার থেকে, না হলে বাঁচতে পারবে না। পরপরেই কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। আসিফের পাশে গুটি গুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানি তাকায়। ভাইয়া, ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আসিফের কণ্ঠে তেজ ফুটে ওঠে। আবরার দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে তাকায় আসিফের পানে। সে ফের বলে ওঠে। আমরা অতি দ্রুতই আপনাদের জানাতে চাচ্ছিলাম বিয়ের বিষয়টা। আদ্র। গর্জে ওঠে আবরার, হাত উঁচু করে বলে। ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, আই সোয়ার। আদ্রিতা পুনরায় ভয়ে সিটিয়ে ওঠে। আসিফের পানে এগোতে নিলেই আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে। সিয়াম আসিফের গলা জড়িয়ে ধরে, আহাত পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে। মুসলমানি হয়েছে তোর? আসিফ ঠিক বুঝতে পারে না। বুঝতে পারিনি। আহারে গাধার বাচ্চা, গরু কাটিং ফিটিং হয়েছে তোর? সুন্নাতে খাচ্ছে না, না হলে করে দিব। কাটা বড়ই জরুরি, আর নতুন একটা মেয়ে খুঁজে নিস। আমাদের আদুর দিকে তাকালে কাটিং ফিটিংয়ের জিনিস খানা একদম পুরোটা কেটে দিব। গট ইট? সিয়াম, ফলো মি। বলেই শার্টের বোতামে লেগে থাকা চশমা তুলে চোখে পড়ে নেয়। শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায়। সিয়াম আসিফের গালে টুক করে একখানা চুমু খায়, তারপর দুই গাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলে। আমার সোনা মোনা টুনটুনি, ভালোবেসে তোমায় ডাকবো বলবলি, চুমু খেয়ে হয়ে যাব ট্রমা, তোমায় আমি ডাকবো ওম মাই শিলা। আসিফ দীর্ঘশ্বাস ফেলে সিয়ামের চলে যাওয়া দেখে। পরপরই শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে।
এই মানুষ নাকি কবিতার ধর্ষক, সহজ সরল কবিতাটাকে পুরো ধর্ষণ করে দিচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে, যেন যখন তখন খাদে চলে যাবে। আবরারের মুখশ্রী ভীষণ গম্ভীর, যেন এখনই অসহায় কেউ আদ্রিতাকে টুক করে খেয়ে নিবে। বিরক্তিকর লোক। আদ্রিতা খানিকক্ষণ চুপচাপ দেখে নেয় বককে, পরপরই প্রচণ্ড রাগী সুরে বলে ওঠে, কি প্রবলেম আপনার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছি আপনার? মুহূর্তেই গাড়ি থেমে যায়। আদ্রিতা শুকনো ঢোক গেলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় রয়েছে। রাত বাড়ছে, চারিপাশ অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অবধি আলো জ্বলে না, কোলাহলে ভরপুর থাকে না, হই হুল্লোড়ের মেতে ওঠে না। এই তো এখন রাস্তায় একটাও জনমানবের দেখা মিলছে না। বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্ট চলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ। দূরে দূরে দু একটা বাড়ি চোখে পড়ছে, সেখানেও আলো জ্বলছে, তবে কোনো সারা শব্দ নেই। গাড়িতে আলো জ্বলছে, সেই আলোতে আবরার তাসনিমের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত, ছোট ছোট দাঁড়িয়ে আড়লে লুকানো শক্ত চোয়াল আদ্রিতার নজর এড়ায় না। উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আরও একটা বিষয় নজরে পড়ে আদ্রিতার, বা চোখের নিচে আঁচড়ের দাগ, যেন কেউ খামচি দিয়েছে। এই বাক্যেও কেউ খামচি দেওয়ার সাহস পেয়েছে? এটা অসম্ভব। আবার গোলাপি অধরের কোনায় কিঞ্চিত শুকনো রক্তের দেখা মিলছে। দূর থেকে মনে হচ্ছে বাদামের শোভা, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাচ্ছে সেটা রক্তের দাগ। মানে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে বা কোথাও থেকে আঘাত পেয়েছে। আদ্রিতার বাম হাতখানা গালে চলে যায়, একটুখানি এগিয়ে বসে আবরারের দিকে, ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দুই হাতে পেশি ফুলে উঠেছে, যেন শার্ট ছিঁড়ে পেশি বেরিয়ে আসবে। বুকের কাছটায় লাল রং মেখে আছে, সেখানেও আঘাত পেয়েছে কি? আদ্রিতা ভেঙচি কাটে, আবরার থেকে দৃষ্টি ফেরায়। লোকটা কি আর ভালো মানুষ? এখন যদি আদ্রিতা নরম স্বরে বলে, ভাইয়া, আঘাত পেলে কি করে? আবরার তাসনিম টুকুস করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতার নরম তুল তুলে গেলে। গম্ভীর স্বরে বলবে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। গাড়ি কেন থামালেন? বাড়ি যাব না? আর চোখে আবরারের পানি তাকিয়ে বলে আদ্রিতা। আবরার গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে সিটে গায়ে এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, না। স্পষ্ট জবাব, তবে আদ্রিতার পছন্দ হয় না। বাড়ি যাবে না? তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এইভাবে বসে থাকবে? কি করে? মা চিন্তা করবে, আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে। আবরার তাসনিম চোখ খোলে, ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার মুখ পানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, ফাকিং ইমোশন। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না? আদ্রিতা চুপসে যায়, চোরের ন্যায় কটুর কটুর নয়নে তাকায় আবরারের পানে এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ঠোঁট চেপে গলা ভেজায়, আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে বড্ড পানির অভাব ফিল করছে, তবে পেল না। হাতির গাড়িতে পানি থাকবে না, ইটস নর্মাল। অ্যানি পেছনের সিটে দিব্যি ঘুমোচ্ছে, যেন এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি সে। ঘুম ব্যতীত আর কোনোই কাজ নেই তার। আদ্রিতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলি কথা বলা প্রয়োজন, এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না। তাই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, আমি আসিফ আদনানকে বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, আই নো দ্যাট। নতুন কিছু বলো। আদ্রিতা যেন সুযোগ পেল। তাকে বিয়ে করতে চাই। আবরার পুনরায় গাড়ির সিটে গায়ে দিয়ে দেয়, আঁকি পল্লব বন্ধ করে ফেলে। সেভাবেই জবাব দেয়, ওকে, তোমার আসিফ আদনান বেঁচে থাকলে করিও বিয়ে। আদ্রিতা কথার ভাঁজে লুকানো রহস্য খুঁজতে ব্যর্থ হয়, তবে এইটুকু বুঝতে পারে আবরার তাসনিম রাজি হয়ে গিয়েছে। এবার আসিফ এবং তার বিয়েতে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি, উত্তেজনায় চেপে ধরে আবরারের হাত। শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিচের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয়। গম্ভীর মানবের মুখ পানে তাকিয়ে হাসি মুখে বলে, ধন্যবাদ ভাইয়া, আপনি জানেন না আমি। বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা। তার আগেই আবরার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বন্ধ গাড়িটিতে চলমান করে পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে টেনে নিয়ে যায় নিজের গাড়িখানা। আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে। এখন কি হবে বেশ বুঝতে পারছে।
ভয়ে সিটিয়ে যায়, কাপা কাপা গলায় কিছু বলতে চায়, তবে পারে না। হাত বাড়িয়ে পেছনের সিটে থাকা আয়নিকে কোলে তুলে নেয়, বুকের মধ্যে ঝাপটে জড়িয়ে আঁখি পল্লব বন্ধ করে ফেলে। আর তখনই বিকট একটা শব্দ হয়। মৃদু স্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা। অস্বাভাবিকভাবে কাঁপছে হাত পা। কেটে যায় কিছু মুহূর্ত। পিটপিট করে চোখ খোলে আদ্রিতা। প্রথমে পাশের সিটে তাকিয়ে আবরারকে দেখে নেয়, আরামসে বিয়ার খাচ্ছে। অতঃপর তাকায় রাস্তার পানে। ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে ছুড়ে গিয়েছে। একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গোঙানোর শব্দ পাওয়া যাচ্ছে, যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। বাঁচার তাগিদে শব্দ বের করছে মুখ দিয়ে। আদ্রিতা গাড়ির জানলা দিয়ে মাথা বের করে এদিক ওদিক পর্যবেক্ষণ করে। না, কোথাও কেউ নেই। আপনি এটা কি করলেন? ওদের হাসপাতালে নেওয়া দরকার। আদ্রিতার আঁখি পল্লব টলমল করছে, যেন এখনই দুই গাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে। গোলাপি অধৈর্যরা কাঁপছে। বিয়ারের বোতলে শেষবার চুমুক দেয় আবরার। ঢক ঢক করে বিয়ার শেষ করে ফেলে। অতঃপর জানলা দিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে। একদম সেই ট্যাক্সির রক্তাক্ত হাতের উপর গিয়ে পড়ে বোতল। ব্যথা পেল বোধহয়। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল। গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ। হতভম্ব আদ্রিতা গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে। আবরার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে। আদ্রি একটু পেছানোর চেষ্টা করে, তবে গাড়িতে জায়গা না থাকায় পারে না। আবরার ভ্রু কুঁচকে ফেলে। ব্যাস, আদ্রিতা একটু এগিয়ে বসে। আবরার আদ্রিতার গালে হাত দেয়। ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। মায়াভরা নয়ন চূড়া আবরারের নয়নে রাখে এবং বলে, ওরা ব্যথা পেয়ে। আবরার নিজের হাতখানা আদ্রিতার অধরে নিয়ে আসে। বুড়ো আঙুল দ্বারা নরম ওষ্ঠে হাত বুলিয়ে বলে, ঠোঁট কাঁপাচ্ছ কেন? আদ্রিতা আবরারের হাতখানা সরিয়ে দেয়, মাথা নিচু করে বলে, ভুল ভাবছেন। আমি রেগে গেলে বা ভয় পেলে আপনি বাকিটা শেষ করার আগেই আবরার নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলে, নিজের সর্বনাশ ডেকে আনলে। আবরার তাসনিম বড্ড বেপরোয়া। আশ্চর্য, সিট বেল্ট খুলছেন কেন? তোমার ঠোঁট কাঁপা থামাবো তাই। নিজের ওষ্ঠের উপর হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা। অ্যাকচুয়ালি কি হলো তার সাথে? জাস্ট 5 সেকেন্ড, তার মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবরার তাসনিম ঝড়ের বেগে এসে চুমু খায় আদ্রিতার ওষ্ঠের ভাঁজে এবং পরপরে নিচের সিটের গায়ে দিয়ে দেয়। বড়ই ক্লান্ত যেন সে। কেটে যায় কিছু মুহূর্ত। রাত বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপ। ইতিমধ্যেই ঘন কুয়াশায় শুয়ে গিয়েছে চারপাশ। গাড়ি জানলা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আদ্রিতা শুকনো ঢোক গিলে এখনো ভেজা ভেজা অনুভব করছে ওষ্ঠের ভাঁজে। গালে বিচ্ছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি। আদ্রিতার স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে আবরার বিরক্ত স্বরে বলে, শ্বাস টানো ইডিয়েট, খেয়ে ফেলিনি তোমায়। আদ্রিতা শ্বাস টানে, এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে বসেছিল। নত মাথা উঁচু করে তাকায় আবরারের মুখ পানে। তাতেই যেন ছটকা খেল আদ্রিতা। বুক কেঁপে ওঠে পুনরায়। আবরার তাসনিম এখনও তাকিয়ে আছে আদ্রিতার অধর পানে, যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজ আহরণে না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না বা শান্ত হবে না। আদ্রিতা শুকনো ঢোকিলে বাঁকা নয়নে আবরার তাসনিমের অধর দেখে নেয়। ঘন কালো দাড়ির মাঝে যে কোন সরু গোলাপি অধর চোরা বড়ই আকর্ষণীয়। কাপা কাপা স্বরে বলে, আপনি এটা। বলতে বলতে থেমে যায়। গলা কেঁপে উঠছে, কান দুটো গরম হয়ে উঠেছে, তলপেট মুচড় দিচ্ছে। আবরার সময় নেয়, দৃষ্টি সরায়, পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ঠোঁটের ভাঁজে পুড়ে নেয়। গাড়ির ডেস্ক থেকে লাইটার বের করে চালিয়ে দেয় সিগারেট। গাড়ির জানলা খুলে বেশ সাহস করে সিগারেটের স্বাদ নিতে থাকে। আদ্রিতা গোটা বিষয় লক্ষ্য করে। সিগারেটের স্মেল সহ্য হয় না তার। মুহূর্তেই বমি চলে আসে। অন্য দ্বারা নাক চেপে ধরে। এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানার্স শেখাতে। বাজে লোক। আপনি আমার ভাই, এটা ঠিক হলো না। কি করছেন এসব? আপনি। আদ্রিতা শুনতে পেল কে বা বুঝতে পারল কে? তার নয়ন চূড়া দূরের ওই ভাঙা ট্যাক্সির পানে অবস্থিত। আচমকায় নজর চূড়া সেদিকে চলে গেল এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের। তাদের মধ্যে আসিফ আদনানও ছিল। সত্যিই কি আসিফ যে রঙের শার্ট পরে এসেছিল, একই শার্ট, হাতে যে ঘড়ি ছিল
আঘাতপ্রাপ্ত হাতেও সেম ঘড়ি। রক্তে রঙিন হয়ে গেলেও আদ্রিতার চিনতে অসুবিধা হয় না। বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে, কপাল বেয়ে রক্ত ছুটছে। চমকায় আদ্রিতা, ভয়ার্ত স্বরে বলে ওঠে। আসিফ আদনান? আবরার হামি করে গাড়ির কাজ তুলে দেয়, স্টিয়ারিং ঘুরিয়ে স্ট্র্যাপ দেয় এবং বলে, ফার্স্ট কেস অলওয়েজ স্পেশাল ডেতেই করা উচিত। Am I right, my so-called বোন? আদ্রিতা জবাব দিতে পারে না। মাথা ঘুরছে তার, মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য, কানে বাজছে। আসিফ আদনান। গাড়ি কিছুটা দূরে যেতে হুঁশ ফিরে আদ্রিতার, ফুপিয়ে কেঁদে উঠে বলে, আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে। ভাইয়া, আমাকে নিয়ে চলুন তার কাছে। আবরার যেন শুনল না। ফর্সা চল শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তারপর হাজারবার একই বাক্য আওড়েছে আদ্রিতা, তবে আবরার তাসনিম জবাব দেয়নি। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে 12টা বেজে গিয়েছে। তারিখ পাল্টেছে আর নতুনবারের সূচনা ঘটেছে। 12টার আগে ছিল সোমবার আর 12টার পরে হলো মঙ্গলবার। ঠিক সেই মুহূর্তেই তাসনিম ভিলার সামনে গাড়ি থামে। গাড়ি পার্ক করে আবরার বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভেতরে। আদ্রিতা অ্যানিকে কোলে তুলে আবরারের পেছন পেছন দৌড়ে যায়। একটা মানুষ কতটা নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে। দরজার সামনে উপস্থিত সিয়ামকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে। আবরার সিয়ামের মাথায় চাটি মেরে ভেতরে ঢুকে পড়ে। সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায়, খেলাম চাটি দিলেও কে? আপনার চাচা ছাড়া আবার কে? খালি মারে খায় না চুমু। আরে বেটা সিয়াম, তুই কি মেয়ে নাকি? শালার নাম তার সমু। কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে আদ্রিতা তার হাত ধরতে চায়। সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায়, কাঁদো কাঁদো সরে বলে, মা প্লিজ, আমার নিরীহ নিষ্পাপ হাত ছোপে না, আব্বা ভেঙে দেবে। আদ্রিতা বিরক্ত গলায় বলে। কি আপনার আব্বা? সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, তারপর বলে, দেখতে শুনতে সুন্দর, তবে ভালোবাসায় ডাব্বা। সে আর কেউ নয়, আমার আবরার আব্বা। ফুস করে শ্বাসটা নেয় আদ্রিতা, করুণ স্বরে বলে, আমার বয়ফ্রেন্ড আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে। করেনি তো? ওই হাবলু কি গাড়ি চালাতে পারে নাকি যে অ্যাক্সিডেন্ট করবে? কি যে বলো না তুমি মা, অ্যাক্সিডেন্ট করবে তো আবার আমার আব্বা? তার 4খানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? ডাকবো আব্বাকে, বলবো প্রমাণ দিতে। আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ করেন, শুনবেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি তো। আমি কি কালা নাকি সব শুনতে পাই? কবিতার ভাষায় বোঝাবো? শুনতে পাই সব আমি, কান নয় কালা। ভালোবাসার লাল গোলাপ দিয়ে আব্বা তোমায় গান গাইবেন লালা। আদ্রিতা নিচের কপালে দুটো থাপ্পড় মারে, তারপর ঝাঁঝালো সরে বলে, আব্বার চামচা চুপ কর, বাল আমার বয়ফ্রেন্ড আসিফ আদনানকে। আদ্রিতাকে থামিয়ে সিয়াম বলে, হাবলু আসিফ ঠিক আছে, আমি তোকে নিজে বাসায় পৌঁছে দিয়ে এসেছি। বিশ্বাস হলো না আদ্রিতার ঠিক, কেননা সে নিজের চোখে দেখেছে আসিফের রক্তাক্ত হাত। সিয়াম বোধহয় বুঝলো আদ্রিতার মনের কথা, তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢোকে। গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেরকম একটা ছবি দেখায়। এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার। একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল। আমার মিষ্টি ভাইয়া। আদ্রিতা চলে যায় বাড়ির ভেতরে। অসহায় সিয়াম নিচের গালে হাত বুলাতে বুলাতে করুণ সরে আওড়ায়, খাবো মায়ের কাটবে গাল, কেন দিলাম আমি আব্বার তালে তাল। আমার আব্বা ভয়ঙ্কর সাইকো, এবার আমাকে বানিয়ে দেবে কাইকো কাইকো। ড্রয়িং রুমে এখনো বসে আছে আতিয়া বেগম। ছেলে মেয়ে কেউই বাড়িতে নেই, ঘুম হবে তার? কখনোই না। আবরার প্রথমে আসে, কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায়। পেছনে আসে আদ্রিতা। আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে আবরারের নামে হাজারখানা নালিশ করে। আতিয়া দীর্ঘশ্বাস ফেলে, আদ্রিতার কপালে চুমু দিয়ে বলে, আম্মু আবরার থেকে দূরে থাকবে, তার আশেপাশে যাবে না, ঠিক আছে? আদ্রিতা মাথা নেড়ে সায় জানায়, আমার শোনো মা, এবার যাও ঘুমিয়ে পড়ো, কালকে ঘুরতে যাব আমরা। আজকের সকালটা বেশ সুন্দর, মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার, কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে। কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখের ঘুম উড়ে যায়।
আজকেও তাই হয়েছে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। অ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কক্ষ ছেড়েছে। গতকাল মা নুপুর দিয়েছে আদ্রিতাকে, ঝুনঝুনিওয়ালা সুন্দর ডিজাইনের নুপুর। সেটা পায়ে দিয়েছে আদ্রিতা। মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট, গলায় ঝুলিয়েছে সাদা ওড়না। ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভোলে না। লম্বা চুলগুলো হাত খোপা করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। জম্পেশ একটা নাস্তার আইটেম বানাবে আজকে। অ্যানি আদ্রিতার পেছন পেছন হাঁটছে অলস ভঙ্গিমায়। আরও ঘুমোতে চায় সে, তবে খিদেও পেয়েছে। অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। আদ্রিতা কিচেনে ঢুকে পানি গরম দেয়, তারপর ফ্রিজ খুলে ডিম, ব্রেড, টমেটো, শসা, চিজ সব বের করে নেয়। ইউটিউব দেখে শিখেছে রান্নাটি। চায়ের পানিতে গুড়গুড়ে উঠে যেতেই সেখানে উপস্থিত হয় আবরার। আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়েছে। লম্বা হাতির মতো গোটা শরীরে শুধু একটি শর্ট প্যান্ট। শুকনো ঢোক গেলে আদ্রিতা দ্রুত পেছনে ঘুরে। আবরার নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিচের কফি মগে ঢেলে নেয়। তারপর তাতে গ্রিন টিয়ের একটা প্যাকেট চুপিয়ে চলে যায়। আদ্রিতা ভেঙচি কাটে, ঠোঁট বাঁকিয়ে বলে, বাজে লোক একটা। ইচ্ছে করে একটা চটকানা দিয়ে বাপের নাম ফুলে দিতে। হাতের বাচ্চা করিলা। হ্যাঁ বাবা বলো। কেমন আছো, কি করছো, এইসব না বলে ডিরেক্টলি হ্যাঁ বলো। মনে মনে একটু আশাহত হয় আরিফ হাসান। মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনচান করে, তবে যখন তখন কথা বলতে পারে না। নিয়ম করে প্রতিদিনই কল করে, তবে আদ্রিতা কথা বলে না। ভালো আছে আমার আম্মা? হ্যাঁ ভালো আছি। তোমার জন্য একটা ফোন কিনেছি। লাগবে না আমার। কেন? এমনি, যখন লাগবে তখন মা কিনে দেবে। রাখছি বাবা, পরে কথা বলবো। আরিফ হাসানের কোনো কথা না শুনেই ফোনখানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গাড়ির সিটে গায়ে দিয়ে দেয়, যেন যুদ্ধ করে আসলো। আতিয়া বেগম কানে ফোন ধরতেই আরিফ হাসান বলে ওঠে, আমি দেশে ফিরছি আগামী মাসে, এবং আমি আদ্রিতাকে ফিরে চাই। আমার সাথে থাকবে ও। আতিয়া মলিন হাসে। আমিও সেটাই বলছিলাম, বয়স বেড়েছে আমার, স্বামী সন্তান কেউই সাথে থাকে না। আজই তার দায়িত্ব নেয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিন্ত হতে পারি। আর সেই মানুষটা আপনি হলে তো কোনো কথাই নেই। আদ্রিতা ধপ করে চোখ খোলে, তাকায় আতিয়া বেগমের পানে। তাকে দিয়ে দেওয়া হবে, মা রাখবে না? বুক কেঁপে ওঠে আদ্রিতার। আতিয়ার পানে চেপে বসে ঝাপটে জড়িয়ে ধরে, যেন বোঝাচ্ছে, আমি কোথাও যাব না মা, তোমার সাথেই থাকবো। তুমি ছাড়া কেউ নেই আমার। আপনার ছেলে। আতিয়া আরিফকে থামিয়ে বলে, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না, সে কখনো মানেইনি বিয়েটা, এমনকি প্রমাণও নেই। কল কেটে দেয় আরিফ। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। মা আমাকে দিয়ে দেবে। বড়ই অসহায় শোনালো আদ্রিতার কণ্ঠস্বর। কি করব বল, সারা জীবন কাছে রাখার সামর্থ্য নেই যে আমার। পরবর্তীতে বলার মতো কিছু খুঁজে পায় না আদ্রিতা। কিভাবে বলবে? মা দিও না আমায়, আমি কোথাও যাব না। দীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করে। গাড়িখানা তাসিন গ্রুপ অফ কোম্পানি ক্রস করে ঢুকে পড়ে সরু রোডে। এই তো খানিকটা দূরেই আহনার শ্বশুরবাড়ি। মা হ্যাঁ একটা কথা বলবো। বল। তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক? সে কেন বারবার বলে অ্যাম আই ইউর হাজব্যান্ড? আতিয়া ঠিক বিশ্বাস করলো না তার ছেলে এমনটা বলবে, কখনোই না। যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেলল, দাদার মৃত্যুতে উপস্থিত থাকলো না, মায়ের সাথে পর্যন্ত কথা বলে না, একটা বিয়েই তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিল, খুশি নষ্ট করেছে। আতিয়া মনে করতে চায় না সেই দুঃস্বপ্নের কথা। কোনো সম্পর্ক নেই আদ্রিতা, কে কি বলল না বলল সেসব কানে তুলবে না তুমি। ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা ছিল, রেজিস্ট্রি পেপারেও সাইন করানো হয়েছিল, কিন্তু আবরার মানতে পারেনি তোমায়, তাই পেপার ছিঁড়ে ফেলে এবং বিদেশে চলে এসেছে। বড্ড ঝাঁঝালো সরে বলে আতিয়া। দুবার গলাও কেঁপে ওঠে, যেন চরম কষ্টের মুহূর্তের চিত্র ফুটে উঠেছে চোখের পাতায়। আদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখ পানে, নয়ন চূড়া চিকচিক করছে। যখন তখন গাল দিয়ে অশ্রুর বর্ষণ নামবে। চতুর আদ্রিতা সব বুঝতে পেরেছে, সেই তাহলে আসল দোষী। হৃদয় আকাশে মেঘ জমেছে,
যখন তখন বৃষ্টি ঝরবে, তবে আদ্রিতা কাঁদতে চাইছে না। পৃথিবীতে এতিম মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন। তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রে নিজেদের বাসস্থান তৈরি করে নিতে হয়। দ্বিতীয় অপশন থাকে না। ভাবনার মাঝেই গাড়ি থামে। সাদা এবং নীল রঙের সংমিশ্রণে তৈরি করা সুন্দর বাড়িটার পানে নজর পড়ে। আতিয়া বেগম নেমে পড়ে, পার্স হতে টাকা বের করে ভাড়া মেটায় এবং পেছনে ফিরে বলে, আদ্রিতা নেমে এসো, এটাই বাড়ি। আদ্রিতা নেমে পড়ে। আতিয়া বেগমের হাত ধরে বাড়ির ভেতরে এগিয়ে যায়। খুবই সিম্পল পরিবার, অহনার শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি, ছোট দেবর এবং বর, এই তো, আর কেউ নেই। দুইবার কলিং বেল চাপতেই অহনা দরজা খোলে। কোলে ছোট্ট আহির। আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয়। ভালো মন্দ জিজ্ঞেস করে। অহনা আদ্রিতার পানে তাকায়। আদ্রিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, ভালো আছি। মা গেছে বাপের বাড়ি, দিয়ে গেছে ঝাড়ি, ফিরবে না আর কোনোদিন, খুঁজবে নতুন শ্বশুর বাড়ি। সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা ওড়াচ্ছে। আবরার বিরক্ত ভঙ্গিমায় ফাইল ঘাটছে। ইতিমধ্যে কয়েকবার সেলফোনখানা তিরিং তিরিং করে বেজে চলেছে, সেই দিকে খেয়াল নেই। আহাদ সিগারেট খাচ্ছে আর সিয়ামের কবিতায় তাল মেলাচ্ছে। মা গো মা, হো গো মা, চলে গেল কেন? আমি তোমার ভালো ছেলে, ডুবিয়ে দিয়ে গেলে। বাকিটা শেষ হওয়ার আগেই আবরার গম্ভীর স্বরে বলে ওঠে। স্টপ ইয়োর মাউথ। সিয়াম নিজের ঠোঁটে আঙুল দেয়, যেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সিয়াম মাহমুদ আর মুখ খুলবে না। আহাদের বিষয়টা ভালো লাগলো না, তাই বলে ওঠে, এই সিয়াম, অহনার নাকি একটা দেবর আছে, মেয়ে দেখলেই নাকি সে চুমু খেতে নেয়। বাই এনি চান্স যদি... আবরার তাসনিম দাঁড়িয়ে পড়ে, হাতে থাকা গোছানো ফাইলখানা শূন্যে ছুঁড়ে ফেলে এবং আদেশের সুরে বলে, ওকে নিয়ে আয়। আবরারের বলতে দেরি, কিন্তু সিয়াম এবং আহাদের দৌড় দিতে দেরি নেই। আবরার ফোঁস করেই শ্বাস টানে, বা হাতে কপাল চুলকাতে চুলকাতে বসে পড়ে। অহনাদের বাড়িটা বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে। এইখানে একটা বিয়াদব ছেলে রয়েছে, যে আদ্রিতাকে দেখলেই চিপকে দাঁড়াতে আসতো। হ্যাবলাকান্তের মতো দাঁত কেলিয়ে আলাপ করতে আসছে। বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে আদ্রিতা। ফাঁকা রাস্তায় হাঁটছে। অ্যানিকে রেখে এসেছে বাড়িতে। কী যে ভুল করেছে, নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটত। তখনই একটা জিপ এসে থামে আদ্রিতার সামনে। চমকায় আদ্রি এবং বড় মুহূর্তেই খুশিতে লাফিয়ে ওঠে। সিয়াম ভাই, আপনি এসেছেন? কি যে বোরিং ফিল হচ্ছিল না। সিয়াম চোখে সানগ্লাস পরতে পরতে নেমে আসে গাড়ি থেকে। ভাব নিয়ে বলে, করলে স্মরণ হলাম হাজির, আমার নাম সিয়াম পাজি। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আহাদ বলে ওঠে, আমাকে দেখলে না? ওহো, আপনাকে তো খেয়ালই করিনি। ভাইয়া চলুন, আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখানে একদমই ভালো লাগছে না। সিয়াম বলে ওঠে, চলো তোমাকে আসমান থেকে ঘুরিয়ে আনি। আবরার তাসনিমের অফিসটা এত সুন্দর হবে কখনো ভাবতেই পারেনি আদ্রিতা। যেদিকেই চোখ যাচ্ছে আসমানে অবস্থিত আপের মতো সাদা, যেন আসমানে উড়ে বেড়াচ্ছে সে। আদ্রিতার পাশাপাশি হাঁটছে আমান। হাতের ব্যান্ডেজ এখনও খোলা হয়নি। সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে আদ্রিতাকে অফিসের সৌন্দর্যের বিবরণ দিচ্ছে। আসমান সাদা, জমিন কালা, সিয়াম হচ্ছে মুক্তোর মালা, আব্বা আমার খুব ভালো, আমার হচ্ছে জাতশালা, কুত্তা ভোগে দেখায় খেলা, এই অফিসটা হচ্ছে পাগলের মেলা। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আমান জুতো খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম সেই জুতো ক্যাচ ধরে জানলা দিয়ে ফেলে দেয়। এটা নিয়েও আমাদের আহাজারের শেষ নেই। সেই মুহূর্তেই দেখা মেলে আবরার তাসনিমের। ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমায় এদিকেই আসছে। তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে। তাদের পরনের ড্রেস দেখে নাক কোচকায় আদ্রিতা। বিড়বিড় করে বলে, রতনের রতন চেনে, হাতি চেনে মেয়ে, চরিত্রহীন। হাসপাতালের বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে আসিফ। ডান হাত সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত এবং সেই হাতখানা ঝুলিয়ে রাখা হয়েছে উঁচু করে। বা পাখানার অবস্থাও বাজে, সেটিও সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত। কপালে 3টে সেলাই পড়েছে, উঁচু নাকখানা থেতলে গিয়েছে। দুটো নার্স দাঁড়িয়ে আছে আসিফের দুপাশে। মূলত তারা সেন্স ফেরার অপেক্ষায় আছে। মধ্যবয়সী একটা মহিলা বসে আছে কেবিনের এক কোণায়। ভীষণ চিন্তিত সে। ইতিমধ্যেই কয়েকবার নার্সদের জিজ্ঞেস করেছে, সে ঠিক হবে তো?
নার্সরা আশ্বাস দিয়েছে ঠিক হবে, তবুও মহিলাটির মন মানছে না যতক্ষণ না তার বাচ্চা চোখ খুলে বলবে। খালামণি ওকে। ততক্ষণ চিন্তা লাঘব হবে না। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে, আসিফের খোঁজ করছে। সত্যি কথা বলতে দ্বিধাবোধ হচ্ছে ওনার, কিভাবে বলবে। 2 দিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসিফ আদনান, অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে। অগত্যা ফোনখানা বন্ধ করতে যায়, তখনই পুনরায় বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সুইজারল্যান্ডের ভাষায় বলা কথাগুলো। হ্যাঁ, কাটিরা ম্যাম বলছেন? মূলত ওনার নাম ছিল কাকলি বেগম। বাবা মা বড়ই শখ করে 2 বোনের নাম মিলিয়ে রেখেছে কণিকা এবং কাকলি। তবে সুইজারল্যান্ডে আসার পরে নিচের নাম বদলে রেখেছেন ক্যাটরিনা। কাকলি নামটা ওনার হাজবেন্ডের ভালো লাগেনি, অগত্যা স্বামীকে খুশি করতে নামেরই পরিবর্তন। হ্যাঁ বলছি। অ্যাকচুয়ালি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটি তাহসিনের গাড়ির সঙ্গে। ওনাকে চিনেন নিশ্চয়? আমরা তদন্ত করে দেখছি দোষটা ট্যাক্সি ড্রাইভারে ছিল। আপনার ছেলে যে ট্যাক্সি ছিল সেই ট্যাক্সি, এটি তাহসিনের 4 কোটি টাকার গাড়ি ভেঙে গিয়েছে। ঘাবড়ে যায় কাঠগড়া। আবরার তাসনিম সম্পর্কে ধারণা রয়েছে তার। বিশাল বড় বিজনেসম্যান, সাথে ভীষণ অহংকারী। কিছু বছর আগে আবরার তাসনিমের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কা লেগেছিল। তাতে সেই গাড়ির ড্রাইভারকে মারতে মারতে আধমরা করে ফেলেছিলেন আবরার, এবং বড় অঙ্কের টাকা জরিমানা নিয়েছিল। এটি তাহসিনের ধারণার মতে ট্যাক্সি ড্রাইভার আপনার ছেলের সঙ্গে তর্ক করতে করতে ড্রাইভ করছিল। দুজনেই ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। শুকনো ঢোক গিলে ক্যাটরিনা অনুনয় স্বরে বলে, আমার বাচ্চা কিছু করেনি। পুলিশ পুনরায় বলে, আই নো ড্যাট, বাট এটি তাহসিন বুঝবে না। আমি একটা সলিউশন দিতে পারি। আপনার ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দিন এবং এটি তাহসিনকে সরি বলুন। কার্তিরা সম্মতি জানিয়ে কল কাটে এবং তখনই অনলাইনে ইমার্জেন্সি টিকিট বুক করে ফেলে। আসিফ চোখ খুললেই তাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে। অনুভব করে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। বরাবরই আবরার তাসনিম ভীষণ সুদর্শন মানুষ, তবে আজকে যেন তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। ধবধবে ফর্সা শরীরের সাদা রঙের শার্ট, কালো জিন্স এবং কালো শু। বাঁ হাতে লেপ্টে আছে কালো রঙের রোলেক্স ঘড়ি। শার্টের হাতা কোনোই অবধি গোটানো এবং বুকের কাছে 3টে বোতাম খোলা। বড় বড় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রেখেছে। শক্ত চলে খোঁচা খোঁচা চাপ দাড়ি। হাত নাড়িয়ে নাড়িয়ে করকরে ইংরেজিতে ভাষণ দিচ্ছে গম্ভীর স্বরে। তার ভাষণ দেওয়ার স্টাইলও জোস। গোলাপি অধরের পানে নজর পড়তেই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। কালকে এই ওষ্ঠ জোড়াই ছুঁয়ে দিয়েছিল তার ওষ্ঠ। কাঙ্ক্ষিত মুহূর্তের কথা স্মরণ হতেই গাল দুটো ভারী হয়ে আসে। হাঁসফাঁস করে ওঠে হৃদয়খানা। শ্বাস আটকে আসছে বুঝি। জোরে জোরে শ্বাস টেনে দুপা পিছিয়ে যায় আদ্রিতা। নিজেকে বকতে বকতে বলে, ছি আদ্রিতা ছি, তুই না আসিফকে ভালোবাসিস? এই অসভ্য ব্যাতব পুরুষের চোখে ব্লাশ করছিস কেন? সেটা দুঃস্বপ্ন এবং খারাপ মুহূর্ত ছিল, ভুলে যা এবং এই বেয়াদবের থেকে দূরে থাক। কানের পিঠে চুল গুছিয়ে নিচের কপালে দুটো থাপ্পড় মারে আদ্রিতা। মুখ বাঁকিয়ে ভেঙায় নিজেকে এবং পরপরই দুপায়ে এগিয়ে সিয়ামের পাশাপাশি দাঁড়ায়। গড় গড় করে ইংলিশ ছাড়া আবরার তাসনিমের পানে এক পলক তাকাতেও ভুলে না। সবগুলো কর্মচারী জড়ো হয়েছে, কিছু বোঝাচ্ছে তাদের। তারাও মাথা দুলিয়ে সাই জানাচ্ছে এবং নিজেদের হ্যান্ডবুকে নোট করে নিচ্ছে। আয়নের এক হাত অকেচো, তবুও সে ফোনে টাইপ করে রাখছে। আদ্রিতা মুখ বাঁকায় এবং সিয়ামের কানে ফিসফিস করে বলে, সিয়াম ভাই, হাতের ভাষণ শুনতে ইচ্ছে করছে না, বোরিং লাগছে, চলুন কফি খেয়ে আসি। সিয়ামের হাত থেমে যায়। ইম্পর্টেন্ট আর্টিকেল লিখছিল সে, ইতিমধ্যেই ভুলে গিয়েছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাসির মতো গলা উঁচু করে পাশের জনের পানে তাকায়। তখনই আদ্রিতা পুনরায় সিয়ামের শার্ট টেনে বলে, এই ভাইয়া চলুন না প্লিজ, হাতের বকবক ভাল লাগছে না বলছি তো। শুকনো ঢোক গিলে আদ্রিতার পানে তাকায় সিয়াম। পরপরই আবরারের পানে তাকিয়ে দেখে নোটিশ করেছে কিনা। তারপর অসহায় ভঙ্গিমায় বলে, কফি খাই না আমি, অ্যালার্জি আছে। আদ্রিতা বোধ হয় বিরক্ত হলো। সিয়ামের হাত থেকে টান দিয়ে নোটবুক নিয়ে নেয় এবং বলে,
দাঁড়িয়ে থাকবেন, আমি খাবো, চলুন। সিয়াম 2 হাত জোর করে বলে। প্লিজ মা। আদ্রিতাও সেম প্রসেসে জবাব দেয়। প্লিজ ভাইয়া, বোরিং ফিল করছি আমি। সিয়াম কিছু একটা চিন্তা করে এবং বলে, তুমি এই কেবিনে গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। আদ্রিতা মুচকে হেসে সেই কেবিনের দিকে পা বাড়ায়। হাতে এখনো সিয়ামের নোটবুক, সেটা আর দিয়ে চায় না। অসহায় সিয়াম বিড় করে আওড়ায়। এই জামাই বউ দুজন মিলে আমাকে শহীদ দিবস বানিয়ে ছাড়বে।